নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, নিরঞ্জন সিংহের গল্পবিজ্ঞানের একটি গল্প আগের সিজনে আমি পাঠ করেছিলাম আপনাদের জন্যে। এই সিজনে ওনার 1989 সালে লেখা আরেকটি গল্প আমি আজকে পাঠ করতে চলেছি। এই গল্পটিও পুনঃপ্রকাশিত হয় 2024 সালে গল্পবিশ্ব সংস্থার শারদিয়া পত্রিকায়। গল্পের নাম ডক্টর রবি রায়ের বক্তৃতা। গতকাল ডক্টর রবি রায়ের সঙ্গে মেক্সিকো সিটি শহরে এসে পৌঁছেছি। কয়েকদিন বাদে এখানে এক বিরাট বিজ্ঞান অধিবেশন শুরু হচ্ছে। আমি একজন বিজ্ঞান সাংবাদিক। এই সুদূর দেশে আসার উদ্দেশ্য বিজ্ঞান অধিবেশনকে কভার করা। কাগজের সম্পাদক মশাই আমাকে এত খরচপত্র করে পাঠাতেন কিনা সন্দেহ, কারণ কোনো বিজ্ঞান অধিবেশন কভার করার কোনো দায়িত্ব কোনো দৈনিক সংবাদপত্রের আছে বলে কোনো সম্পাদকই মনে করেন না। আমার মেক্সিকো সিটি আসার পেছনে রয়েছে ডক্টর রবি রায়ের হাত। ডক্টর রবি রায়ের পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। বৈজ্ঞানিক মহল থেকে সাধারণ মানুষও এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষটির নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মেক্সিকো সিটির বিজ্ঞান অধিবেশনে ডক্টর রবি রায়ও আমন্ত্রিত হয়েছেন। কথাটা ওর মুখ থেকেই শুনলাম আমি। এত বিখ্যাত বিজ্ঞানী এবং যথেষ্ট ব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও উনি আমার মতন একজন সাধারণ সাংবাদিককে বড্ড ভালোবাসেন। হে আমার পরম সৌভাগ্য। আমার বিজ্ঞান সাংবাদিক হিসেবে একটু নামটাম করার পেছনে ডক্টর রায়ের অবদান সবচাইতে বেশি। প্রথম জীবনে আমি যখন ও কাগজে পপুলার সায়েন্সের ফিচার টিচার লিখতাম, সেই সময় হঠাৎ এক বিজ্ঞান পত্রিকার সম্পাদক বললেন যে আমি যদি ডক্টর রবি রায়ের একটা সাক্ষাৎকার জোগাড় করতে পারি তাহলে উনি সাগ্রহে তা ওঁর কাগজে ছাপবেন এবং একটু ভালো সম্মান দক্ষিণাও দেবেন। ডক্টর রবি রায় সম্পর্কে তখন আমি বিশেষ কিছু জানতাম না, তবে এইটুকু শুনেছিলাম নোবেল পুরস্কারের জন্য ওর নাম ওঠার সম্ভাবনা যথেষ্ট। যা হোক, অল্প বয়সে সাহসটা একটু হয়তো বেশিই থাকে। ব্যাপারটা আমার কাছে একটা চ্যালেঞ্জ বলেই মনে হলো। বিশেষ কিছু ভাবনা চিন্তা না করেই ডক্টর রবি রায়ের বাড়ি গিয়ে একদিন হাজির হলাম। আমাকে বসতে বলে জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার? আমি ওকে সব কথা খুলে বললাম। সাক্ষাৎকার? আমার সব কথা শুনে যেন একটু বিব্রত হয়ে কথাটা উচ্চারণ করলেন ডক্টর রবি রায়। আমি একটু দমে গেলাম। ভাবলাম এবারে বোধহয় না করে দেবেন, কিন্তু আমাকে অবাক করে দিয়ে বলে উঠলেন, আজ তো হবে না। তুমি এক কাজ করো, আগামী রবিবার সকাল 10টায় চলে এসো। আমি কৃতার্থ হয়ে নমস্কার করে উঠে পড়লাম এবং পরের রবিবার ডক্টর রায়ের বাড়ি গেলাম সময় মতো। সেই শুরু। সাক্ষাৎকার নেওয়া কাকে বলে তার কিছুই তখন ভালো জানতাম না। ডক্টর রায় আমাকে যথেষ্ট সাহায্য করলেন সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারে। সেই সাক্ষাৎকার পেয়ে সম্পাদক মশাই তো প্রায় লাফিয়ে উঠলেন। ছাপা হলো পরের সংখ্যায়। আমার একটু নামটাম হলো, কিন্তু এরপর থেকে ডক্টর রবি রায় আমাকে যে কী চোখে দেখলেন তা ভগবানই জানেন। আমি হয়ে গেলাম ওর ভক্ত শিষ্য। আমার বহু লেখায় যে ওর কলমের ছোঁয়া আছে তা অনেকেই জানেন না। যা হোক, আসল কথায় আসি। এই অধিবেশনে আসার জন্য আমার সম্পাদক মশাইকে বলে দিলেন উনি। তাতেই কাজ হলো। পাসপোর্ট করাই ছিল, ভিসা, প্লেনের টিকিট আর রিজার্ভ ব্যাঙ্ক থেকে ফরেন এক্সচেঞ্জের সব ব্যবস্থাই সুষ্ঠুভাবে করে দিলেন অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার শ্রী বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে রওনা হবার দুদিন আগে ডক্টর রায় যা বললেন তা শুনে সাদা কথায় আমার পিলে চমকে উঠল। আমার কোনো ধারণাই ছিল না যে বিজ্ঞানী মহলেও এরকম
হিন্দি সিনেমার ভিলেনের মতো ভিলেনরা রয়েছেন। ডক্টর রায়ের কথা শুনে নিশ্চয়ই আমার মুখের অবস্থা খুব করুণ হয়ে উঠেছিল। ডক্টর রায় আমার মুখের দিকে তাকিয়ে আমার মনের অবস্থা এক মুহূর্তে বুঝে ফেলেছিলেন। তারপর বলে উঠেছিলেন, হ্যাঁ, কী ব্যাপার জয়ন্ত, মনে হচ্ছে আমার কথা শুনে তুমি খুব ভয় পেয়ে গেছো। ভয় যে পেয়েছি সে কথা গোপন করে কোনো লাভ নেই। বললাম, হ্যাঁ স্যার, আপনার কথা শুনে সত্যিই ভীষণ ভয় করছে। যে লোকটা আপনাকে এরকম সাংঘাতিক চিঠি লিখতে পারে সে যে কী সাংঘাতিক লোক তা আন্দাজ করতে পারছি। ডক্টর রায় আমার পিঠ চাপড় মেরে বললেন, আরে এইটুকু সামান্য ব্যাপারে ভয় পেয়ে গেলে বড় সাংবাদিক হবে কি করে? তারপর একটু হেসে বললেন, ঘাবড়িও না, ভয়ের কিছু না। যে ব্যাটা এই চিঠি লিখেছে সে কিছু করতে পারবে না। অধিবেশনে আমি নির্বিঘ্নে বক্তৃতা দিয়ে আসব। ডক্টর রায়ের থেকে চেয়ে চিঠিখানা ভয়ে ভয়ে চোখ বুললাম। ডক্টর রয় সমীপেশু, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আপনি মেক্সিকো সিটির বিজ্ঞান অধিবেশনে বক্তৃতা করতে আসছেন। একটা কথা আপনাকে পরিষ্কারভাবে জানাতে চাই, তা হচ্ছে আপনার সাম্প্রতিকতম আবিষ্কারের ব্যাপারে আমরা যথেষ্ট খবর সংগ্রহ করেছি এবং ওই আবিষ্কার সম্পর্কে আমরা বিশেষভাবে আগ্রহী। এ সম্পর্কে আপনি আগেও আমাদের চিঠি পেয়েছেন, কিন্তু তার কোনো জবাব আপনি দেননি। তাই স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি যে আপনি আমাদের সঙ্গে আলাপ আলোচনা করতে রাজি নন। ব্যাপারটা আমরা মোটেও ভালো চোখে দেখছি না এবং আমাদের সঙ্গে শত্রুতা করার ফলও হাতে নাতেই পাবেন। মেক্সিকো সিটির অধিবেশনে আপনি বক্তৃতা দিতে পারবেন না। শেষবারের মতো আপনাকে সাবধান করে দিচ্ছি, এখনও ভেবে দেখুন আপনার আবিষ্কার সম্পূর্ণ আমাদের হাতে তুলে দেবেন কি না। টাকার অঙ্ক সম্পর্কে কোনো আলোচনায় আগ্রহী থাকলে জানাবেন। ইতি এক্স, বক্স নাম্বার 110, মেক্সিকো টাইমস। এইরকম একখানা ভয়ঙ্কর চিঠি পেয়েও ডক্টর রবি রায় এতটুকু ভয় পাননি, এটা লক্ষ্য করে আমি বেশ অবাক হলাম। আমিও এবার মনে একটু সাহস সঞ্চয় করার চেষ্টা করলাম। চিঠিটা ডক্টর রায়কে ফেরত দিয়ে বললাম, লোকটা কে হতে পারে, তাকে আপনি বুঝতে পেরেছেন স্যার? ডক্টর রায় একটু রহস্যময় হাসি এসে বললেন, হ্যাঁ, এইসব মহাপুরুষকে কি ছট করে চেনা যায়? এরা হচ্ছে বর্ণচোরা আম। তাছাড়া যে চিঠি দিয়েছে সে হয়তো ভাড়াটে গুন্ডা। পিছন থেকে কে যে কলকাঠি নাড়ছে তা বলা বেশ মুশকিলের ব্যাপার। তাহলে কি হবে স্যার? কী আবার হবে? কোনো গুন্ডার হুমকি কি কোনো সত্যিকারের বিজ্ঞানীকে তার কাছ থেকে সরিয়ে রাখতে পারে? তাছাড়া তুমি তো সঙ্গে থাকছো, তাহলে আর ভয়টা কিসের? বলে আবার হাসলেন ডক্টর রায়। এই কথা শুনে আমি আরও ঘাবড়ে গেলাম, কিন্তু সঙ্গে সঙ্গে সামলে নিয়ে প্রশ্ন করলাম, এই এই লোকটা আগেও আপনাকে চিঠি দিয়েছিল? হ্যাঁ, সুপার কন্ডাক্টিভিটি নিয়ে যে গবেষণা আমি চালিয়ে যাচ্ছিলাম সেই ব্যাপারে এই লোকটা বা দলটা যথেষ্ট আগ্রহী। ওই সুপার কন্ডাক্টিভিটির ওপরেই তো আপনি অধিবেশনে বক্তৃতা দেবেন, তাই না স্যার? হ্যাঁ, কিন্তু লোকগুলো ওই সুপার কন্ডাক্টিভিটি সংক্রান্ত গবেষণার সব কিছু কেনার জন্যে টাকার লোভ অথবা প্রাণের ভয় দেখাচ্ছে কেন? প্রশ্ন করলাম আমি। কারণ এর একটা বিরাট ব্যবসায়িক দিক রয়েছে, বললেন ডক্টর রায়। মানে সে তো আপনাকে রয়্যালটি দিতেও করতে পারে। আসলে কি জানো জয়ন্ত, পৃথিবীতে কিছু মানুষের লোভ হয় আকাশ ছোঁয়া। টাকা ও সুনাম দুই তারা পুরোপুরি হজম করতে চায়। স্যার, আপনি কি ব্যাপারটা পুলিশে রিপোর্ট করেছেন? ডক্টর রায় একটু হেসে বলেছিলেন, পুলিশ এ ব্যাপারে এক্ষুনি আমাকে কোনো সাহায্য করতে পারবে না।
তবে সময় মতো সব ওদের জানাতেই হবে। মেক্সিকো সিটির আবহাওয়া প্রায় আমাদের দেশেরই মতো। এখানে যখন দিন 12টা তখন ভারতে রাত 12টা। একপাশে প্রশান্ত মহাসাগর, অন্যদিকে গালফ অফ মেক্সিকো, সেটা পেরুলেই আটলান্টিক মহাসাগর। এই সেই লাতিন আমেরিকা। কিছু দূরেই রয়েছে বিখ্যাত মায়া সভ্যতার প্রাচীন ধ্বংসাবশেষ। এখন অনেক পণ্ডিত বলেছেন যে এই দেশই ছিল নাকি আমাদের পৌরাণিক পাতাল। যা হোক, একটা 14তলা হোটেলে কনফারেন্সের বিজ্ঞানীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ডক্টর রবি রায়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য স্থানীয় কাগজের এক সাংবাদিক যোগাযোগ করতেই ওকে জানিয়ে দিলাম যে উনি একা কোনো সাংবাদিককে সাক্ষাৎকার দেন না। ভদ্রলোক একটু মনক্ষুণ্ণ হয়ে ফোন ছেড়ে দিলেন। ডক্টর রায় আমাকে আশ্বাস দিয়েছেন অধিবেশনের পর মায়া সভ্যতার ধ্বংসাবশেষ দেখার জন্য চিচেন ইৎজা, জিবিল, সুলতান প্রভৃতি জায়গা দেখিয়ে নিয়ে আসবেন। আমি তো দারুণ খুশি হলাম। সেই মারাত্মক চিঠিটার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। হঠাৎ সে রাত্রে বাইরে থেকে ঘুরে এসে হোটেলের ঘরে ঢুকে আমরা রীতিমতো চমকে উঠলাম। সারা ঘর কেউ যেন ওলট পালট করে রেখেছে। দেখলেই বোঝা যায় কোনো লোক বিশেষ কিছুর জন্য এরকমভাবে সব কিছু তছনছ করেছে। আমি সঙ্গে সঙ্গে ম্যানেজারকে আমাদের ঘরে আসতে বললাম ফোনে। ভদ্রলোক সব দেখে শুনে রীতিমতন ঘাবড়ে গিয়ে প্রায় ডক্টর রবি রায়ের পায়ে ধরার উপক্রম। পুলিশে সব জানালে তার হোটেলের বদনাম হয়ে যাবে, দেশের বদনাম। যা ক্ষতি হয়েছে তা পূরণ করার প্রতিশ্রুতি দিতে লাগলো ভদ্রলোক বারবার। ডক্টর রায় সব ভালো করে দেখে নিয়ে বললেন, আমার পেপারটাই ওরা চুরি করতে এসেছিল বলে মনে হচ্ছে, অন্য কিছুই টাচ করেনি। শুনে তো আমি চমকে উঠলাম। মনে পড়ল সেই মারাত্মক চিঠির কথা। তাহলে ওরা আমাদের পিছু নিয়ে হোটেল পর্যন্ত ধাওয়া করেছে। ম্যানেজার নিজে খোঁজ খবর করে যেটুকু উদ্ধার করতে পারল তাতে জানা গেল আমরা যখন বেরিয়ে গিয়েছিলাম সেই সময় একজন সাংবাদিক আমাদের খোঁজ করে। আমরা ঘরে নেই শুনে লবির সোফায় বসে অপেক্ষা করতে থাকে। তারপর আর রিসেপশনিস্ট লক্ষ্য রাখেনি। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় দেখলাম একজন লোক খুব দ্রুত হাতে আমাদের সব জিনিসপত্র তন্ন তন্ন করে খুঁজছে। কি চাও তোমরা? চিৎকার করে উঠলেন ডক্টর রবি রায়। যে লোকটা জিনিসপত্র ঘাঁটছিল সে তার কাজ থামিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ডক্টর রায়ের দিকে। আমরা কি চাই তা তোমার অজানা নয় ডক্টর রায়। ভালোই ভালোই বক্তৃতার কপিটি আমাদের হাতে তুলে দাও। সে তো তোমরা দুপুরে এসে নিয়ে গেছো। না, আমরা কোনো কাগজপত্র খুঁজে পাইনি, তাই আসতে হলো। তাহলে ভালো করে শোনো, বক্তৃতার কোনো টাইপ কপি তোমরা পাবে না, কারণ তা আমি তৈরি করিনি। তাহলে কি স্মৃতি থেকে বক্তৃতা দেবেন ডক্টর রায়? লোকটা ব্যঙ্গ করে উঠল। ঠিক তাই, আমার স্মৃতিশক্তি খুব একটা খারাপ নয়। আর তাছাড়া এই প্লেটটা আছে বলে বিছানার নিচে থেকে পোস্টকার্ড সাইজের একটি বিচিত্র প্লেট বের করলেন ডক্টর রায়। যে লোকটা দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়েছিল সে আরও শক্ত হয়ে উঠল। অন্য লোকটি চিতাবাঘের মতো লাফিয়ে এসে পড়ল ডক্টর রায়ের ঘাড়ের ওপর। উদ্দেশ্য ওই বিচিত্র প্লেটখানা কেড়ে নেওয়া। সঙ্গে সঙ্গে ডক্টর রায় একটা অদ্ভুত কাজ করে বসলেন। প্লেটখানা জোরে ছুঁড়ে দিলেন ঘরের দেওয়ালে। প্লেটখানা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি নিজের অজান্তেই বোধহয় চিৎকার করে উঠেছিলাম। লোকটা দ্রুত ফিরে ওর হাতের রিভলভারের বাঁট দিয়ে আমার মাথায় আঘাত করল। আমি বিছানা থেকে উল্টে পড়ে গেলাম মেঝের ওপর। তারপর আর কিচ্ছু জানি না। জ্ঞান ফিরলে তারপর দেখলাম ডক্টর রায় মাথার কাছে বসে আছেন। মনে গভীর উৎকণ্ঠা। সম্মেলন কি হয়ে গেছে? ডক্টর রায় ইশারায় আশ্বস্ত করলেন, সম্মেলন হয়নি, বক্তৃতাও উনি ঠিকই দেবেন। অধিবেশনের দিন মোটামুটি সুস্থ হয়ে উঠলাম। ডক্টর রায়ের বক্তৃতা শুনতে গেলাম। ডক্টর রায়
সুপার কন্ডাক্টিভিটির উপর এক দীর্ঘ ও বিশদ বক্তৃতা দিলেন। বিজ্ঞানীমহল হতভম্ব। অধিবেশন কক্ষে সূচ পড়লেও বোধহয় তখন তার শব্দ শোনা যেত। বক্তৃতা শেষ হতেই হাততালি আর অভিনন্দনের পালা শুরু হলো। কিন্তু তার মধ্যেই ডক্টর রায় মঞ্চ থেকে নেমে আমাকে নিয়ে খুব দ্রুত হোটেলে ফিরে এলেন। প্লেনের টিকিটের সব ব্যবস্থা উনি দেখলাম আগে থাকতেই করে রেখেছিলেন। হোটেল থেকে চটপট বেরিয়ে ট্যাক্সি নিয়ে সোজা এয়ারপোর্টে ছুটলাম আমরা। আমি কিছু বলার আগেই ডক্টর রায় বলে উঠলেন, এবার তোমাকে মায়া সভ্যতার ধ্বংসাবশেষ দেখাতে পারলাম না। এখন আমাদের পালাতে হচ্ছে, নাহলে হয়তো ভাগ্যে আছে বুলেট। বুঝেছ? এ কথা না বোঝার মতো বোকা আমি নই। প্রাণ বড় প্রিয়, সে কথা কদিন আগে খুব ভালো করেই বুঝেছিলাম। নির্বিঘ্নে প্লেনে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ডক্টর রায় বললেন, আপাতত নিশ্চিন্ত। এই স্যার, একটা কথা জিজ্ঞাসা করব? ডক্টর রায় একটু হাসলেন, বললেন, আমি জানি তুমি কি জিজ্ঞাসা করবে। কি করে আমি অধিবেশনে বক্তৃতা শেষ করলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, ব্যাপারটা আমার কাছে রীতিমতো রহস্যময় বলে মনে হচ্ছে। রহস্যের বিশেষ কিছু নেই। হলোগ্রাফির ব্যাপারটা জানো তো? বদমাইশদের ভয়ে বক্তৃতার টাইপ কপি তৈরি না করে আমি ওটার হলোগ্রাম তৈরি করেছিলাম। হলোগ্রাম প্লেট দেখে সাধারণভাবে কিছু বোঝা যাবে না। যে ধরনের লেজার বিম দিয়ে হলোগ্রাম তৈরি করা হয়, সেই লেজার বিম, যাকে রেফারেন্স লাইট বলে, সেই রেফারেন্স লাইটের সাহায্যে হলোগ্রাম প্লেট থেকে পুরো জিনিসটা রিপ্রোডিউস বা পুনরুদ্ধার করা সম্ভব। কিন্তু প্লেটটা তো আপনি দেওয়ালে ছুঁড়ে ভেঙে ফেললেন। আরে ওটা ইচ্ছে করেই করেছিলাম। তার কারণ হলোগ্রামের একটা অদ্ভুত বৈশিষ্ট্য এই যে সামান্য একটা টুকরো থেকেও পুরো জিনিসটা পুনরুদ্ধার সম্ভব। প্লেটটা ভেঙে যাওয়াতে গুন্ডাটা ওটা নেড়ে ছেড়ে দেখে কিছু বুঝতে না পারে ওগুলোয় লাথি মেরে তাড়াতাড়ি পালিয়ে যায়। এবার আমি নিশ্চিন্ত মনে মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সহযোগিতায় ওদের হলোগ্রাফ যন্ত্রে আমার বক্তৃতার পুরোটাই উদ্ধার করে নিলাম। আর তার পরের ব্যাপার তো তুমি জানোই। প্লেন এতক্ষণে মেঘের উপর উঠে পড়েছে। মায়া সভ্যতার ধ্বংসাবশেষ এবার দেখা হলো না বলে এখন আর খুব একটা দুঃখও হচ্ছে না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org